আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। রূপান্তরের স্মার্ট ক্লাসরুম থেকে আজকে আপনাদের সাথে খুব অল্প সময়ের একটা আড্ডা হবে, গল্প হবে, কিছু জানাশোনা হবে। তো আগামী এই 10 থেকে 15টা মিনিট বা সর্বোচ্চ 20টা মিনিট আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপনারা যারা আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন তারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা বা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, অথবা কে কোথা থেকে দেখছেন এটা একটু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি পরবর্তী সেশন কন্ডাক্ট করার জন্য। যাই হোক, আমার সাথে আছেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় শাহিন খান শান্ত স্যার, আইসিডি স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি আর কি। থ্যাংক ইউ স্যার। তো আমরা আজকে যে বিষয়ে আড্ডা দিব বা কথা বলবো সেটা হচ্ছে এই যে সরকারি চাকরি প্রাপ্তি নিয়ে। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমার সাথে পরীক্ষা দিচ্ছে 10,000 স্টুডেন্ট একসাথে চাকরি প্রত্যাশী। তাহলে আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েছি, তাই না? তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছি, আদৌ এটা পসিবল কিনা, পারবো কিনা। ফ্যামিলি থেকে বলছে যে এখন এত প্রিপারেশনের দরকার নাই, বেসরকারি চাকরি যাই পাচ্ছ তাই ঢুকে যাও। অথবা মেয়েদের বলছে যে এখন অনেক পড়াশোনা করেছো, এখন বিয়ের পিড়িতে বসে যাও বা বিয়ে করে ফেলো। এই যে সমস্যাগুলো হয়, তাই না, এগুলো আমি অনেক ফেস করেছি। তা আমি আমার শ্রদ্ধেয় স্যারের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো বা একটু শুনতে চাইবো। স্যারের ব্যাপক ব্যাপক অভিজ্ঞতা আছে এই বিষয় নিয়ে। শত শত শিক্ষার্থী স্যারের হাত ধরে ক্যাডার হয়েছে, চাকরি পেয়েছে। তো স্যারের অভিজ্ঞতা কি বলে যে সবসময় কি ক্যাডার সার্ভিসে যারা জয়েন করেছে বা সরকারি চাকরি পেয়েছে সবাই কি পাবলিক ইউনিভার্সিটি থেকে ছিল কিনা, বা সবাই বুয়েট থেকে বা এরকম ভালো কোনো ইউনিভার্সিটিতে ছিল কিনা, বা যারা চাকরি পায়নি তারা সবাই কি আসলে এরকম ন্যাশনাল ইউনিভার্সিটি বা ছোট ছোট কোনো ইউনিভার্সিটি ছিল কিনা, আসলে তারা চাকরি পায় নাই কারণ হচ্ছে তারা ন্যাশনালে পড়তো বা কলেজে পড়তো, এরকম কিনা। তো এই বিষয়টা আমার নিজের মনের মধ্যে একটা সময় প্রশ্ন বাঁধতো। আমি নিজে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তা আমার মনের মধ্যে প্রচুর প্রশ্ন হতো এটা নিয়ে। পড়তে বসলে প্রথম 10 মিনিট এটা নিয়ে ভাবতাম যে আমি আসলে কি স্রোতের বিপরীতে যাচ্ছি, আমি কি আসলে সময় নষ্ট করছি, কারণ আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, আমার দ্বারা কি সরকারি চাকরি পসিবল, এটা আমি প্রচুর ভাবতাম, সময় নষ্ট হতো। আমি স্যারকে একটু জিজ্ঞাসা করবো, স্যার যদি একটু এই বিষয়টা নিয়ে আলোকপাত করতেন, কারণ আমি সহ আমাদের শিক্ষার্থীরা চাকরি প্রত্যাশী আছে যারা প্রত্যন্ত গ্রাম থেকে প্রিপারেশন নিচ্ছে বা অনেকে শহরে এসেছে, তারা অনেক সময় আমরা এই বিষয়টা নিয়ে অনেক হতাশায় থাকি যে এটা ইজ ইট পসিবল ফর আস টু গেইন এ জব ফ্রম দিস কাইন্ড অফ ইনস্টিটিউট, যে আমরা পড়ছি হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজে, কিন্তু আমার দ্বারা কি ক্যাডার বা আমার দ্বারা সরকারি চাকরি কতটুকু সম্ভব স্যার? ওকে, প্রথমেই আমাদের সাথে যে সকল শিক্ষার্থীবৃন্দরা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে অভিভাবন জানাচ্ছি আমাদের এই রূপান্তর প্ল্যাটফর্মে। আর সালাউদ্দিন স্যারকে স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি যে রূপান্তরে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে আমি আপনাদের সাথে সরাসরি কমিউনিকেশনের সুযোগ পাচ্ছি। তো এই প্রশ্নের শুরুতেই আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, স্যার যেহেতু আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, শুধু তাই না, দেশের সবচেয়ে নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপনি পড়াশোনা করেছেন। ওকে, আমি ধরে নিলাম যে এই মুহূর্তে আমরা সবাই ইকুয়াল। তো সেই জায়গা থেকে আপনি পাবলিক প্রাইভেটের বিবেচনায় পড়ে যাই। প্রথমে আসি, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন নাই, অথবা আপনি বিভিন্ন নামকরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে করেন নাই, তারপরেও কি আপনি সরকারি চাকরি পাননি? জি আলহামদুলিল্লাহ আমি পেয়েছি স্যার। আমার কাছে মনে হয় শুধু পেয়েছেন না, আমি যতটুকু জানি এবং নিশ্চিতভাবেই বলছি যে আপনি একাধিক সরকারি চাকরি পেয়েছেন, জয়েন করেছেন এবং সেটা ছেড়েও চলে এসেছেন। ওকে, সেই ঘটনাটা আমরা অন্যদিন জানবো, যে কেন আসলে আপনি ছেড়ে আসলেন, কেন আপনি জবগুলো কন্টিনিউ করলেন না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তো শুরুতেই এই প্রশ্নটা আসলে ক্লিয়ার হওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনি নিজে যেখানে প্রমাণিত যে আপনি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা না করেও আপনি ভালো অবস্থান তৈরি করতে পেরেছেন। তো সেই জায়গায় আমি অন্য সবার কথা যদি বলি, যে আমাদের অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন ক্যাডার পোস্টে আছে, নন ক্যাডার পোস্টে আছে। ওকে, তো এদের অধিকাংশই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় না। আমি আবারও রিপিট করছি, অনেকেই হয়তো এই জায়গাটায় কনফিউশন থাকতে পারে যে অধিকাংশই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা না। এবং জাতীয় মেধায় আপনি অনেককেই পাবেন যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে অথবা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এরকম রেকর্ড আমরা অসংখ্য দেখেছি। এই জন্য হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নাই।
সুতরাং আপনি আজ থেকে যদি মনে করেন যে এই মুহূর্তে সবাই সমান, আমি যতটা পরিশ্রম করব, আমি যতটা নিজেকে গুছিয়ে নিব, ততটাই আমি পাবো। অর্থাৎ আপনি প্রাইভেট না পাবলিক, আপনি জাতীয় নাকি পাবলিক, এইটা আসলে খুব একটা ম্যাটার করে না। সো আপনার প্রস্তুতি যদি হয় নিখুঁতভাবে, যদি নিজেকে গুছাতে পারেন সুন্দরভাবে, তাহলে আমার বিশ্বাস যে বিশ্ববিদ্যালয় কোনো ফ্যাক্ট না, আপনি অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবেন। সালাউদ্দিন স্যার, থ্যাংক ইউ পাশাপাশি আপনার একটা প্রশ্ন ছিল স্যার। মেয়েদের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি এরকম অসংখ্য ছাত্রছাত্রী পেয়েছি যাদের মধ্যে মেয়েরা বেশি অ্যাক্টিভ ছিল। খুব কাছ থেকে যদি বলি যে আমার এখনো অনেক মেয়ের সাথে যোগাযোগ হয়, তারা ভালো অবস্থানে আছে। আহ জেলার পোস্টে একজন আছে, তার সাথে ওই দিন কথা হচ্ছিল। তো আমি মেয়েদেরকে দেখেছি যে তারা অনেক বেশি ধৈর্যশীল। অর্থাৎ একটা ছেলে বাহিরে পরিশ্রম করার পরে নিজেকে যতটা গুছিয়ে প্রস্তুতি নিতে পারে, তার চেয়ে বেশি মেয়েরা পারে। অর্থাৎ একটা মেয়ে বেসরকারি জব করছে, আমি যার সাথে কথা বলছিলাম সে ব্যাংকে জব করতেছিল, ব্যাংকে জব করছে, ফ্যামিলি গুছাচ্ছে, পাশাপাশি সে রাতে পড়াশোনা করে তার কিন্তু অবস্থানটা সে তৈরি করতে খুব সহজেই তৈরি করতে পেরেছে। সুতরাং মেয়েরা, আমরা শুরু থেকেই জানি মেয়েরা হচ্ছে মায়ের জাত, তাদের ধৈর্য শক্তি অনেক বেশি, তারা অনেক বেশি পরিশ্রমী। সুতরাং আমার কাছে মনে হয় ছেলেরা বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করার পরে নিজেকে প্রস্তুত করার জন্য যতটুকু সময় পায় অথবা যতটুকু ধৈর্যের প্রয়োজন হয়, সেই ধৈর্যটা আমার কাছে মনে হয়েছে সবসময় ছেলেদের চেয়ে মেয়েরা এক ধাপ এগিয়ে। সুতরাং আমার বিশ্বাস মেয়েরা যদি পড়াশোনার পাশাপাশি চাকরিও করে বা ফ্যামিলিকেও মেনটেন করে, তাহলে আমার মনে হয় যে এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। হ্যাঁ, হয়তো কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে হবে, বর্তমান সমাজে আসলে আমাদের কিছু করার নেই। দেখা যায় যে ঢাকায় অথবা বিভিন্ন বিভাগীয় শহরে যারা বসবাস করে, এদের একজনের ইনকাম দিয়ে আসলে সার্ভাইভ করাটা খুব কঠিন হয়ে যায়। তো সেই জায়গা থেকে হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই চাকরি করতে হয়। আমি হাজব্যান্ড ওয়াইফ এই জন্য বলছি, আমাদের সমাজের মেয়েরা আসলে দেখা যায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে থাকতে তাদের বিয়ে হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। এই রেশিওটাই সবচেয়ে বেশি। যে জন্য আমি এই কথাটা রিপিট করছি যে চাকরি করে অথবা সংসার করেও মেয়েরা যদি চায় সঠিকভাবে প্রস্তুতি নিতে, গুছিয়ে প্রস্তুতি নিতে, তাহলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকা খুব সহজ এবং সম্ভব। সো মেয়েদের ব্যাপারে আমরা বিশ্বাস করি, আমরা আরো উৎসাহিত করি যে আপনারা নিজেকে নিজের মতো করে তৈরি করেন, নিজের কনফিডেন্সটাকে বিল্ড আপ করেন, অবশ্যই আপনাকে দ্বারা সম্ভব। সালাউদ্দিন স্যার। থ্যাংক ইউ স্যার। তো এই বিষয়টা নিয়ে স্যারের সাথে আরো একটা কোশ্চেন আমার আছে, তার আগে বলে নেই, যেটা স্যার বলছিলেন যে মেয়েরা এখন যারা সরকারি চাকরি পাচ্ছে, আমাদের অভিজ্ঞতা থেকে কি দেখছি স্যার, অসংখ্য মেয়ে কিন্তু বিবাহিত যারা সংসার করছে তারা কিন্তু চাকরি পাচ্ছে, তাই না স্যার? একদম তাহলে ঠিক তাই। তার মানে যারা সংসার সামলিয়ে চাকরি পাচ্ছে তারা কতটা শ্রম দিচ্ছে, সেক্ষেত্রে যারা এখনো সংসার জীবনে ঢুকেনি নেই তাদের জন্য কত বড় কিন্তু একটা অপরচুনিটি স্যার সবার জন্য রয়ে গেছে। কিন্তু একদম তাই। এটাকে সঠিক ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, যারা সংসার লাইফে ঢোকেননি তারা শুধু চাকরি প্রিপারেশন নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বেশি বাইরের সময় নষ্ট করে ফেলছেন, এলোমেলো সময় নষ্ট করছেন। এই কারণে কি হচ্ছে, আপনাদের চাকরিটা পেতে মানে টাইমটা বেশি প্রলং হয়ে যাচ্ছে। আর যারা সংসার জীবনে আছেন তাদের চাকরি পাওয়ার হার এই কারণেই বেশি, কারণ তারা জীবনের বাস্তবতাটা বুঝে ফেলেছে, জীবনটা অনেক কঠিন, তারা শ্বশুর বাড়িতে গিয়েছে, জীবনের প্রকৃত রূপটা দেখেছে, তারা যতটুকু সময় পাচ্ছে পরিপূর্ণ ইউটিলাইজ করছে, যার কারণে তাদের চাকরিটা দ্রুত হয়ে যাচ্ছে। কিন্তু অবিবাহিত মেয়েদের চাকরি কম কেন হচ্ছে? কারণ তারা তো স্যার, আমি যেটা দেখছি আমাদের অভিজ্ঞতা থেকে, যে তারা তো জীবনটাকে উপলব্ধি করতে পারছে না, জীবনটা একদম কত ঠিক। কঠিন, একটা চাকরি কতটা জরুরি একটা মেয়ের জন্য, তার স্বাভাবিক জীবনের জন্য এটা জরুরি। শুধু টাকাটা ইস্যু না, তার একটা কিন্তু অবস্থানটা আমাদের সমাজ পরিস্থিতির জন্য বা বর্তমানে সমাজ যে আমাদের একটা সিস্টেম আছে, সেইটুকু এই সিস্টেমটার উপরে যদি কেউ ভালো করে শক্ত করে ভর দিয়ে দাঁড়াতে চায়, তার জন্য একটা সরকারি চাকরি খুব বেশি জরুরি, এই জন্য আর কি। আচ্ছা, তো এই তো যে আমি আপনার সাথে স্যার, একটু অ্যাড করতে চাই স্যার, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে মেয়ে যারা এখনো পর্যন্ত বিবাহিত না অথবা আসলে ভালো একটা হয়তো ব্যাকআপের মধ্যে আছে, হ্যাঁ, পারিবারিক সাপোর্টের মধ্যে আছে, তারা আসলে নিজেকে প্রস্তুত করছে না। তো আমার কাছে মনে হয় যে তারা আসলে নিজের অবস্থানটা সম্পর্কে এখনো সুস্পষ্ট না। এখনো স্পষ্ট না। যদি এটা হতো তাহলে তাহলে অবশ্যই সে চিন্তা করতো যে আমার জন্য, আমার ভবিষ্যতের জন্যই হ্যাঁ হ্যাঁ এই ডেভেলপমেন্ট আমার প্রয়োজন। সুতরাং এদিক ওদিক সময় নষ্ট না করে সে নিজেকে নিজের জন্য প্রস্তুত করতো। এবং সময়ের মধ্যে, কারণ যখন গিয়ে চিন্তা করবে তখন হয়তো আর সেই সময়টা নাও থাকতে পারে আর কি। এই কারণে এখনো হাতে যেহেতু অনেক সময় আছে, যারা এখনো মানে সাংসারিক জীবনের মধ্যে ঢুকে যাননি,
তাদের উচিত হচ্ছে সর্বোচ্চ শ্রমটুকু দিয়ে একটা সরকারি চাকরি অ্যাচিভ করা। পরবর্তীতে পছন্দ হলো না, ভালো লাগলো না, আমি করলাম না, রাইট, আমার অপশন থাকবে, অপশন থাকবে হাতে। তো এই জন্য মেয়েদেরকে যা বলছি, যারা আমার প্রিয় বোন আছেন সবাই কি বলছি, যে আপনারা এখনই সময়, এখনই শুধু সর্বোচ্চ শ্রমটুকু দিন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা মনে হয় যে কিভাবে পড়বো কি করব না, ডিরেক্ট আমাদের সাথে কথা বলবেন। রূপান্তর এভাবেই তার যাত্রা শুরু করেছে যে অসংখ্য শিক্ষার্থীকে তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবে, সে যেভাবেই হোক, সরকারি বেসরকারি, যাকে যেভাবে হোক, যে যে জায়গাটাতে পারফেক্ট তাকে সেই জায়গাটাতেই মানে তার জন্য একটা অবস্থান তৈরি করে দেবে ইনশাআল্লাহ। এই কারণে আমাদের শিক্ষক মন্ডলীকে এমনভাবে রূপান্তরের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তৈরি করা হচ্ছে, বা যে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে ডিরেক্ট কথা বলবো স্যার, তাই না? আমরা এমনটাই তো নির্দেশনাও পেয়েছি আর কি, যে আমরা স্টুডেন্টরা ফোন দিলে যে শুধু কল সেন্টার থেকে কথা বলবে। বিভিন্ন কোচিং সেন্টারে কি করেন, ফোন দেন, কথা বলে হচ্ছে ইয়েরা স্যারের নাম্বার চাইলে পান না। কিন্তু আমাদের এখানে এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে আমরা শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলবো, যার সাথে পারবো না সে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করবে। খেয়াল করবেন স্যার যে বেশিরভাগ প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কিন্তু কোনো মানে অফলাইন এক্সিস্টেন্স নাই, কিন্তু রূপান্তর আমার মনে হয় বাংলাদেশেই প্রথম কোনো প্রতিষ্ঠান হতে যাচ্ছে যাদের অফলাইন অনলাইন দুটো প্ল্যাটফর্ম একসাথে আছে। আপনি চাইলেন তো সাথে সাথে রূপান্তর যে ভবন আছে আমাদের, রূপান্তর টাওয়ার আছে, সেখানে চলে আসবেন। ব্যাপক বড় একটা স্পেস আমাদের, এখানে আসবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন। আপনার যদি মানসিক সমস্যা মনে হয় যে আমি আসলে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে চলে যাচ্ছি, আমাদের এখানে সেরকম স্পেশালিস্টরাও আছেন, তাদের সাথে কথা বলবেন। বিসিএস ক্যাডার শিক্ষকরা আছে, নন ক্যাডার শিক্ষকরা আছে, বাইরের অভিজ্ঞ শিক্ষকরা আছে, সবার সাথে কিন্তু কথা বলার একটা সুযোগ রয়েছে আপনাদের। সর্বশেষ স্যার আপনার কাছে ছোট্ট লাইভের মধ্যে যাওয়ার আগে একটু একটা বিষয় আমি আলোচনা করতে চাই, যদি আমাকে সুযোগ দেন। সেটা হচ্ছে এই যে বললেন যে মানসিক ট্রমা, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি যদি আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করি, স্যার এটা বলে আমার নিজেরও কিন্তু অনেক সমস্যা হয়েছিল আর কি স্যার। এটা সবাই এই সমস্যার মধ্যে দিয়ে যায় চাকরি পাওয়ার আগে। তো এই বিষয়ে কিছু কথা বললে তো অবশ্যই আমাদের জন্য এটা ভালো হয়। স্যার বলেন। তো আমি বিশ্ববিদ্যালয়ে একদিন ক্লাস নিচ্ছিলাম, খুব ভালো একজন ছাত্রী স্যার, সে ওই সময় একটা সাডেন ক্লাস টেস্ট ছিল, সেটা সে খুবই খারাপ করে, যেটা একেবারে আনএক্সপেক্টেড। অর্থাৎ 20 মার্কসের মধ্যে সে অনলি 2 মার্কস পায়। তো এই বিষয়টা আমাকে খুব ভাবায় যে মেয়েটা 4 আউট অফ 4, সুতরাং সে সব গতানুগতিক ভাবে সবগুলোই ভালো করে আসতেছিল। তো এই ক্লাস টেস্টটা কেন খারাপ করলো? তো আমি তাকে ডিপার্টমেন্টে পরবর্তী একদিন ডাকি, ডেকে কথা বলি। তো পরে জানতে পারি যে সে যে এলাকায় থাকে, সে এলাকায় একটা ছেলে তাকে খুব ডিস্টার্ব করে। আচ্ছা। এবং ওই দিনও যখন সে পরীক্ষার জন্য আসতেছিল, তখন ওই ছেলেটা তার পিছু নেয়। তো যে জন্য সে একটা ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, সে পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারতেছিল না, এবং সে ওই সবগুলো প্রশ্ন জানা সত্ত্বেও পরীক্ষার খাতায় সে এটা প্রকাশ করতে পারেনি। খুবই দুঃখজনক। তো দেখেন পড়াশোনার সাথে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের কত নিবিড় একটা সম্পর্ক। ঠিক। অর্থাৎ আপনি যদি মানসিকভাবে স্টেবল না হন এবং আপনি যদি ফিট না থাকেন, অনেক ভালো প্রস্তুতি নিয়েও ভালো করা কঠিন হবে, সম্ভব হবে না। এবং ভালো প্রস্তুতি নেওয়াও দেখবেন এটা একটা বড় প্রতিবন্ধকতা। সুতরাং আপনি যে সুযোগ দিচ্ছেন যে রূপান্তরে এসে আমাদের যারা মেন্টাল কাউন্সিলর আছে, আমাদের এখানে পুষ্টিবিদ আছে এবং সাইকিয়াট্রিস্ট আছে, তাদের সাথে স্টুডেন্টরা চাইলে কথা বলে নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্যার, কারণ আমি আমার এই দীর্ঘ 8 বছরের যে পথ চলা এই বিসিএস বা সরকারি চাকরি জার্নিতে স্টুডেন্টদের সাথে অনেক আমার প্রিয় বোনদের পেয়েছি যারা এরকম ফ্যামিলিতে খুব সমস্যায় আছে স্যার। তারা হয় শ্বশুর বাড়ি থেকে সমস্যা আছে অথবা বাবার বাড়ি থেকে সমস্যা আছে, এবং দেখেছি যে এই সমস্যার কারণে তারা চাকরি হচ্ছে না। এবং এই সমস্যাটা আমি পরবর্তীতে তাদেরকে কথা বলে সমাধান করার পরে ঠিকই তাদের চাকরি হয়েছে 6 মাস পরে গিয়ে, কিন্তু এটা ব্যাপক একটা সমস্যার মধ্যে দিয়ে যায় সাধারণত। আমি একজন ছেলে হয়েও ভালো পড়াশোনা করেও আমি এই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি স্যার, আমার যখন চাকরি হয়নি। তো সেই ক্ষেত্রে তারপর আমি যখন আবার আমার এই শিক্ষকতার জীবনে ঢুকলাম, সেখানে দেখলাম অনেক মেয়েদের এই সমস্যাটা থেকে থাকে। সাধারণত অনেক ছেলেরও রয়েছে এই সমস্যা, আমি জানি। তারা চাকরি যখন পায়নি সেই মুহূর্তে ব্যাপক মেন্টাল একটা ট্রমার মধ্যে চলে যায় আর কি। এদিকে ফ্যামিলি থেকে কথা শোনায়, এদিকে চাকরি হয়নি, ওইদিকে টাকাটাও দরকার, ওইদিকে ওনার বিয়েও হয়ে যেতে লাগে, সেদিক থেকেও একটা চাপ থাকে, সব মিলিয়ে আর কি স্যার একটা চাপ তৈরি হয়। তো এই চাপটার কারণে হয় কি, সে যদি 3 ঘন্টা পড়াশোনা করে তার 2 ঘন্টাই কোনো কার্যকর হয় না।
নানা রকম দুশ্চিন্তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে দিয়ে যায়। এরপরে সে পরীক্ষা ভালো করে না, আবার সে মেন্টাল ট্রমার মধ্যে যায় যে আমি এত পড়াশোনা করলাম কিন্তু আমি তো কিছুই পারলাম না। পারবেন কি করে? আপনার ওই যে ব্রেনের যে যতটুকু সময় পড়াশোনা করছেন তার বেশিরভাগ সময়টাই তো আপনার মানসিক বিকারগ্রস্ততার মধ্যে দিয়ে গেছে। ওই পড়াটুকু আসলে ব্ল্যাঙ্ক হয়ে গেছে আপনার মাথা থেকে। তো এই সমস্যাটাও দূরীকরণে রূপান্তর কার্যকর ভূমিকা পালন করবে। আপনাদের কোনো কোর্সে ভর্তি হতে হবে না, তাই না স্যার? রাইট। যদি কারো এরকম মনে হয় যে না আমার আসলে কাউন্সিলিং দরকার, যে আমি কিভাবে ভালো করব, কোনো প্রকার কোনো কোর্স ফি কিন্তু লাগবে না, আমাদের স্টুডেন্ট হওয়ার দরকার নাই। আপনি শুধু রূপান্তরে আসবেন, এসে বলবেন যে আমার এই সমস্যা, আমি কার সাথে কথা বলবো। সে তখন আমাদের রূপান্তরের টিম থেকে আপনাকে সাজেস্ট করবে যে আপনি কি কোনো আসলে সাবজেক্ট রিলেটেড সমস্যা আছেন, যে আপনি বাংলা পারেন না, এটা তার ওকে বাংলা শিক্ষকের সাথে, বেস্ট শিক্ষকের সাথে কথা বলেন। আর যদি না আপনি ফ্যামিলিগত কোনো এরকম মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন এই ফ্যামিলিগত সমস্যার কারণে, ওকে, তখন আপনি আমাদের সেই মনোরোগ বিশেষজ্ঞর সাথে আমাদের রূপান্তর টিম কথা বলিয়ে দিবে একদম ফ্রিতেই। এখন তাহলে বলে এত ফ্রি আমাদের লাভ কি? আমাদের লাভ আছে ভাই অনেক পরে। আমাদের ব্যাপারটা হচ্ছে এখন রূপান্তরকে পুরো বাংলাদেশের মধ্যে এভাবেই আমরা পরিচিত করতে চাই যে রূপান্তর হচ্ছে একটা সলিউশনের নাম, রূপান্তর একটা প্যানাসিয়া, রূপান্তর হচ্ছে আপনার মানসিক আপনার চাকরির রোগের ওষুধ। হ্যাঁ, এটার বড় একটি কারণ রয়েছে, আপনার ধীরে ধীরে জানতে পারবেন। আপাতত শুধু এতটুকুই মনে রাখেন, যে কোনো সমস্যাতে আপনার ক্যারিয়ার সংক্রান্ত, আপনার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে সরাসরি রূপান্তরে চলে আসবেন। রূপান্তরের অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে, কথা বলে চলে আসবেন। তো যাই হোক, আজকে তেমন আর কথা বাড়াবো না, ধীরে ধীরে আপনাদের সাথে অনেক অনেক কথা হবে। শুধু রূপান্তরে আসলে যে সরকারি চাকরি, আমি যতটুকু জানতে পেরেছি স্যার, যে রূপান্তরের একটা বড় মোটো হচ্ছে এমন যে সরকারি চাকরির পাশাপাশি কেউ যেন এখান থেকে, মানে ধরেন আপনি প্রিপারেশন নিলেই তো এখানে 100 জন প্রিপারেশন নিলে তো 100 জন সরকারি চাকরি পাবে না, হয়তো কিছু হলে তো মিস হবে। তো তাহলে সবাই কি, কেউ কি খালি হাতে ফেরত যাবে, কেউ মানে বেকার থাকবে না? এইটার জন্য রূপান্তরের আমার জানা মতে রূপান্তরে এমন ব্যবস্থা করেছে যে তারা আপনার চাকরির পাশাপাশি, এই চাকরি প্রিপারেশনের পাশাপাশি ডিভাইন আইটি রূপান্তরের একটা সিস্টার কনসার্ন, যারা তাদের স্কিল ডেভেলপের কাজ প্রথম থেকেই করে যাবে। হ্যাঁ, এতে দুইটা উপকার হওয়ার কথা আমি শুনেছি। সে সরকারি চাকরি পেলেও সেখানেও তার একটা এক্সট্রা স্কিল হবে, আর না পেলেও এমন স্কিল তৈরি হবে যে সাথে করে সে অন্য কোনো পরবর্তীতে চাকরি না হলেও সে একটা ফুল স্কিল এর মধ্যে দিয়ে যাবে এবং ভালো করতে পারবে তার অন্য স্কিল। এই বিষয়ে যদি স্যার কিছু বলতেন, আমি যতদূর জেনেছি আপনি আরো ক্লিয়ার করে বলতেন। ধন্যবাদ স্যার। সুতরাং এই রূপান্তরের সিস্টার কনসার্ন হচ্ছে ডিভাইন আইআইটি, ডিভাইন ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। তো এই প্রতিষ্ঠানটা একদম শুরু থেকেই ফ্রি অফ কস্টেই স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করেছে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমাদের যে সকল স্টুডেন্টরা রূপান্তরের সাথে থাকবে তারা ফ্রিতেই এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথেও কানেক্টেড হতে পারবে। মাশাআল্লাহ। অর্থাৎ আমরা তাদেরকে স্কিলগুলো কেমন ভাবে ডেভেলপ করতে চাই একটু যদি খুলে বলি বিষয়টাকে, জি স্যার, অবশ্যই এটা ভালো হয়। যদি স্টুডেন্টরা চায় যে আমি দেশে যেহেতু গভর্নমেন্ট জব পেলাম না, বাইরে যাব, তাহলে সেটার জন্য তার একটা দক্ষতা প্রয়োজন। কিরকম দক্ষতা প্রয়োজন? তার টেকনোলজি সম্পর্কে ভালো জানতে হবে। আমরা জানি যে উন্নত পৃথিবী এখন পুরোটাই টেকনোলজি নির্ভর। সুতরাং যদি কেউ টেকনোলজি না জানে, কিরকম টেকনোলজি, সে ভালো যদি রিসার্চ করতে, অনলাইন রিসার্চ করতে যদি না জানে, সে যদি বিভিন্ন অফিস অ্যাপ্লিকেশন অপারেশন না জানে, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, অন্যান্য অফিস অ্যাপ্লিকেশনগুলো, এরপর সে যদি সুন্দর করে একটা ইমেইল লিখতে না জানে, সে যদি নিজের সিভিটা লিখতে না জানে, সে যদি ভালো করে ইংরেজিতে কথা বলতে না জানে, এই যে মানে বিষয়টা খুবই সিলি বিষয় আমার কাছে মনে হয়। কিন্তু স্যার আমি তো যতদূর দেখতে পেরেছি, আমি যেহেতু নিজে এখন বেসরকারি একটা ভালো প্রতিষ্ঠানে আছি, সিভি তো অনেকে লিখতে পারে না। অনেকে সিভি এমন ভাবে কপি করে দিয়ে দেয় যে সে বোঝাই যায় যে সেটা কম্পিউটার দোকান থেকে সিভিটা আসা। তো আমরা যখন সিভি সিলেক্ট করি তখন প্রথমে এগুলোকে আগে বাদ দিই, যে যারা বুঝতে পেরেছে কম্পিউটার দোকান থেকে এনেছে। কারণ যে তার নিজের সিভিটাই লিখতে পারে না, সে আমার প্রতিষ্ঠানের একটা কন্টেন্ট কিভাবে লিখবে, সে আমার প্রতিষ্ঠানের একটা মেইল কিভাবে লিখবে, তখন আমরা বাদ দিই। কারণে আমি আমার জায়গাটা থেকে বুঝি যে সিভি রাইটিংটা একটা বড় ধরনের স্কিল। এই স্কিলটার কারণেই অনেক বড় স্কিলগুলো ঢাকা পড়ে যায়। হ্যাঁ, সিভি লেখা স্কিল ছোট স্কিল, অন্যান্য কাজ অনেক বড় স্কিল, কিন্তু এই ছোট স্কিলটা না অর্জন করার কারণে বড় স্কিলগুলো ঢেকে যায়, তার সিভি সিলেক্ট হয় না, সে কি করে পরবর্তী জায়গায় যাবে। সো স্যারের কথার মাঝখান থেকে আমি কথা বললাম এই কারণে, ওই যে সিভি রাইটিং স্কিলটা কত জরুরি স্যার। হ্যাঁ, কারণ সিভি তো আপনাকে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে। সুতরাং আপনি কি বা আপনি কে, আপনি কি জানেন, কি পারেন, সেটা রিপ্রেজেন্ট করে আপনার সিভি। সুতরাং সিভিটা যদি আমরা সঠিকভাবে লিখতে বা উপস্থাপন করতে না পারি আরেকজনের কাছে, তখন আলটিমেটলি কিন্তু আমার
মূল উদ্দেশ্য থেকে আমি হারিয়ে যাচ্ছি। এর মানে হ্যাঁ। হচ্ছে আমার পরবর্তী স্টেজে যাওয়া থেকে আমি বঞ্চিত হচ্ছি, আমি নিজেকে প্রুভ করারই সুযোগ পাচ্ছি না। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। তো এইরকম বিভিন্ন স্কিলগুলো আমরা তাদেরকে ডেভেলপ করার জন্য সুযোগ করে দিব, যাতে করে সে নিজের মতো করে পরে ক্যারিয়ার ডেভেলপ করতে পারে। হুম হুম। অর্থাৎ যদি কেউ মনে করে যে আমি গভর্নমেন্ট জব পাই নাই, প্রাইভেট জব করব, প্রাইভেট জবের জন্য যে স্কিলগুলো প্রয়োজন সেই স্কিলগুলো নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ আহ, এই প্রতিষ্ঠানটি আপনাদেরকে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির সাথে একটা সমন্বয় তৈরি করে দিবে, ব্রিজ হিসাবে কাজ করবে। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দেখা যায় যে সাবজেক্টিভ নলেজ স্টুডেন্টদেরকে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত করে, কিন্তু যখনই আমরা প্র্যাকটিক্যালি তাদেরকে জব অফার করি তখন দেখা যায় যে এরা আসলে জবের কোনো অ্যাক্টিভিটিস সম্পর্কে তাদের কোনো ধারণা বা অভিজ্ঞতা থাকে না। যে জন্য আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর এত এত পরিমাণে স্টুডেন্ট বের বের হচ্ছে, হচ্ছে। আলটিমেটলি এরা বেকারের লিস্ট শুধু বড় করতেছে। এটা তো প্রকৃতপক্ষে গতকালকে আমাদের দেশের জন্য এটা নিউজেও বোঝা। দেখলাম যে বেকারের সংখ্যাটা বেড়েই যাচ্ছে। অথচ আমাদের বাইরে থেকে লোক হায়ার করতে হচ্ছে, শ্রীলঙ্কানরা অনেকে এসে, ইন্ডিয়ানরা এসে জব করছে, আমরা এই করতে পারছি না। তো সেই ক্ষেত্রে স্যার এর মাঝখানে আরো একটা বলে রাখি তাহলে স্যার, আপনার কাছে একটা অনুরোধ থাকবে স্যার, তাহলে আপনি শুধু সিবি রাইটিং এর উপরে একদিনের একটা কোর্স, বা কোর্স না, আপনি একটা ওয়ার্কশপ আপনার কাছ থেকে আমি আমার শিক্ষার্থী এবং ছোট ভাই বোনদের জন্য চাচ্ছি, শুধু সিবি রাইটিং এর উপরে, যে হাউ টু রাইট ইউর সিবি, কিভাবে সে মানে একটা সিবি লিখলে অন্তত সে ডাক পাবে কোনো প্রতিষ্ঠান থেকে, বিডি জবস থেকে বা যে কোনো কোথা থেকে। কারণ আমরা দেখেছি শিক্ষার্থীরা অসংখ্য জায়গায় সিবি দেয় কিন্তু ডাক পায় না। আপনার কাছে অনুরোধ থাকবে স্যার, আপনি এমন ভাবে আমাদের শিখাবেন যে কিভাবে সিবি লিখলে অন্তত একটা ভাইবার জন্য কল পাবে। নিশ্চয়ই এটা আমাদের বড় একটা প্রবলেম যে আমরা সিবি দিলেও কল পাই না এমপ্লয়ারের কাছ থেকে, শর্ট লিস্ট। তো এইটার জন্য একটা ওয়ার্কশপ আপনার কাছ থেকে আমি চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে। ওকে, অবশ্যই আমরা খুব দ্রুতই তাহলে এরকম একটা আয়োজন করতে যাব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যে আমি ইনস্ট্যান্ট এই মুহূর্তে কিন্তু আমার মনে হয়েছে স্যারকে বলেছি আপনাদের সবার উদ্দেশ্যে, আপনাদের সবার পক্ষ হয়ে বলেছি, স্যার রাজি হয়েছেন। সম্ভবত এই কোর্সটা 500 টাকা রেজিস্ট্রেশন ফি থাকে, আমি অনেক দেখেছি অনেক জায়গাতে, এবং এক একটা প্রফেশনাল সিবি রাইট করতে 2000, 3000, 4000, 5000 টাকা নিচ্ছে। আপনারা অনলাইনে আজকেই ফেসবুকে সার্চ করেন না যে মানে প্রফেশনাল সিবি রাইটিং, এইটুকু লিখে ফেসবুকে সার্চ করেন, দেখেন আপনার সামনে অ্যাড আসবে, আপনি জিজ্ঞাসা করেন যে আপনার সিবিটা তৈরি করে দিতে কত টাকা লাগবে, আপনাকে দেখেন কত টাকা বলে, কমপক্ষে 2000 টাকা বলবে, আমি শুধু এতটুকুই বললাম কমপক্ষে। তাহলে একটা সিবি, প্রফেশনাল সিবি রাইটিং কত ইম্পর্টেন্ট। তো সেটা স্যার আমি আপনার কাছে অনুরোধ করব যে স্যার প্লিজ এই কোর্সটাও আপনি অন্তত ফ্রিতে দিবেন আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে। অবশ্যই, থ্যাংক ইউ স্যার। সুতরাং আপনার অনুরোধের ভিত্তিতে আমরা এই কোর্সটি সবার জন্য, মানে এই সেমিনারটি সবার জন্য উন্মুক্ত করে দিব, যাতে করে সবাই ফ্রি অফ কস্টে আপনারা একটা চমৎকার সিভি কিভাবে লিখতে পারেন সে সম্পর্কে একটা বেসিক নলেজ তৈরি হয়। ধন্যবাদ স্যার। ঠিক আছে সালাউদ্দিন স্যার, আমাদের সামনে আরো কথা হবে, যদি আপনার এই মুহূর্তের কোনো প্রশ্ন থাকে। না, আর প্রশ্ন বলতে কি স্যার, আমাদের আজকে তো গল্পই আড্ডাই হচ্ছে আমাদের এই নিয়ে, যেটা নিয়ে আর কি বলছিলাম যে আমাদের রূপান্তরে যেভাবে আমরা দিক নির্দেশনা পেয়েছি যে রূপান্তর থেকে শুধু একটা সরকারি চাকরি নিয়ে যে বের হয়ে যাবেন তা কিন্তু নয়, এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট, প্রত্যেকজন শিক্ষার্থী একটা করে সফট স্কিল নিয়ে যাবে রূপান্তর থেকে। প্রত্যেকজন শিক্ষার্থী যে যে বিষয়ে মনে করেন, আমার অনেক বোনরা আছেন যদি মনে করেন যে আমি এই অন্য বিষয়ে, আমি আমার আর্ট বিষয়ে স্কিল, ওকে, তাকে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে একটা স্কিল তৈরি করে দেবো, সে যেন অন্তত ঘরে বসে মানে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারে আর কি। অতটুকু পর্যন্ত আমরা স্কিলফুল করে দিব তাকে, সবাইকে, যে আমাদের এখান থেকে সরকারি চাকরি পাবে বা যে পাবে না, সবাইকে আমাদের রূপান্তরের নির্দেশনাই ফাউন্ডার মহল থেকে যে প্রত্যেকজন শিক্ষার্থীকে একটা সফট স্কিল দিয়ে দিতে হবে। সে যখন রূপান্তরে প্রবেশ করবে একদম শূন্য হাতে প্রবেশ করবে তার স্কিল, কিন্তু আরেক দিক দিয়ে বের হওয়ার সময় সে যেন একটা পুরোপুরি অন্তত একটা বিষয়ের স্কিল নিয়ে বের হয়, যেটা তার একটা ইনকামের সোর্স তৈরি হয় স্যার। একদম ঠিক তাই, চাকরি ছাড়াও সে যাতে করে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করতে পারে স্যার, এটা একটা বড় উদ্যোগ। আমার মনে হয় এর থেকে মহতী উদ্যোগ আর হয় না আর কি। তো এই কারণে বলছি যে শিক্ষার্থী বন্ধুরা যারা চাকরি প্রত্যাশী আছেন, যারা এখনো শুরু করেননি চাকরির প্রিপারেশন, বা শুরু করেছেন বিভিন্ন কোচিং সেন্টারে ঘুরতে গিয়েছেন, বা অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন, এরপরে বিভিন্ন রকম কথার সাথে মিল নাই, এরকম অনেক ঝামেলার সাথে জড়িয়ে গিয়েছেন। আমি অনেক শিক্ষার্থীকেই দেখতে পেয়েছি, তাদের কথা শুনতে পেয়েছি, আমি স্পষ্ট করে বলতেও পারছি না যে কি প্রবলেমগুলো, আপনারা বুঝতে পারেন আর কি, যে কোর্সে ভর্তি হওয়ার 15-20 দিন পরেই আপনি বের হয়ে আসছেন, আর কখনো কোর্সে যান নাই। তো এরকম যত আমার চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা রূপান্তরের সাথে থাকেন,
আমি সালাউদ্দিন চৌধুরী আপনাদের সাথে আছি। আমি সরকারি চাকরিপ্রাপ্ত প্রাক্তন সরকারি চাকরিজীবী। আমি আপনাদের গল্প শোনাবো, আমি আপনাদের গল্প বলতে শেখাবো যে কিভাবে সরকারি চাকরি আপনারা পাবেন, কি করে স্কিল ডেভেলপ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। সেই সাথে আমার সাথে তো দেশ বরেণ্য অনেক শিক্ষকগণ থাকবেন, ক্যারিয়ার স্পেশালিস্টরা থাকবেন, বিসিএস ক্যারিয়ার শিক্ষকগণ থাকবেন, এছাড়া অনেক বছর অভিজ্ঞ আছেন এমনরা থাকবেন। তো সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, প্ল্যাটফর্মে থাকতে হবে। আমরা যে মানে সেখানে শিক্ষক তা না, আমার মনে হয় কি স্যার, আমরা সবাই মিলে, আমি আপনি এখানে দাঁড়িয়ে আছি আর আমার প্রাণের শিক্ষার্থীরা মোবাইলের সামনে আছে, মানে সবাই মিলেই আমরা একটা মানে প্ল্যাটফর্ম, অনেকটা গ্লোবাল ভিলেজের মতো আর কি, যে আমরা ক্যামেরার এই পার আর ওই পার, কিন্তু মানুষ আমরা একই। সবাই মিলে একটা প্ল্যাটফর্ম রূপান্তর, আমরা রূপান্তরের মেম্বার। আমরা সারাটা জীবন যেন পরিচয় দিতে পারি যে আমি একজন রূপান্তরের মেম্বার, আমি একজন রূপান্তরিয়ান। হ্যাঁ, এটা হচ্ছে বড় পরিচয়, যে এখান থেকে আসলে কেউ স্কিল নিয়ে তারপরে যায়। তো সবাই আমাদের সাথে থাকবেন, রূপান্তরের সাথে থাকবেন, রূপান্তরকে ফলো করবেন। আমরা যখন কোনো পোস্ট করি সেই পোস্টে আনসার করার চেষ্টা করবেন। আমরা কিন্তু খেয়াল করি কে কে পোস্টে আনসার করছেন, কে কে নিয়মিত উত্তর দিচ্ছেন, এগুলো কিন্তু খেয়াল করি। এবং তাদের অনেকের সাথে আমাদের দেখাও হয়ে যায়, আমরা নিজেরাই তার সাথে যোগাযোগ করে তাকে ইনভাইট করি। তো কারণে আমাদের যত পোস্ট হয় ফেসবুকে, যত কন্টেন্ট দিই, সবগুলোতে আপনারা লাইক কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের সাথে আমাদের কানেকশনটা বাড়ে। এই যে অনেকে এখন আমি জানি লাইভ দেখছেন বা পরবর্তীতে ভিডিও দেখবেন, কিন্তু শুধু দেখাই শেষ, আপনাদের কোনো কোশ্চেন নাই। আরে ভাই, যা কোশ্চেন মনে আসে তাই একটু করেন না, আমাকে ভালো লাগছে না সেটাও বলেন, যে আপনি এত কথা বলেন কেন, কাজের কথা বলেন, এটা হলেও বলেন। অনেক শিক্ষার্থী আমি জীবনে এমন কথা শুনেছি আর কি, ভালো কথা খারাপ কথা সব কথাই শুনেই আছে, এত বছরের এক্সপিরিয়েন্স। তো বলেন, যাতে আপনার সাথে আমার কানেক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যায়, বন্ডিংটা বাড়ে। এই বন্ডিং বাড়ানোর জন্য হলেও এলো মেলো যা খুশি তাই হলেও লেখেন, আমাদের সাথে পরিচয়টা বাড়ো। কি বলেন স্যার আপনি? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ স্টুডেন্টরা যত বেশি ইন্টারাকশনের মধ্যে দিয়ে থাকবে, স্টুডেন্টরা তত বেশি শিখতে থাকবে। শুধু তাই নয়, তাদের সাথে সাথে দেখা যাবে যে আমরাও তাদের কাছ থেকে নতুন অনেক কিছু শিখছি। প্রতিনিয়তই তাই হয়। হ্যাঁ, ক্লাসে শুধু ছাত্রছাত্রী শেখে ব্যাপারটা তা না, শিক্ষকরাও অনেক কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে শিখতে পায়। সুতরাং আমরা চাই আপনারা সবসময় আমাদের সাথে ইন্টারাকশনে থাকেন, যোগাযোগের মধ্য দিয়ে থাকেন। একদম সরাসরি যারা আসতে পারতেছেন না, তারা দূরবর্তী জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমাদের ফেসবুকের কমেন্টস বক্সে যোগাযোগ করেন, আমাদের ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করেন। অনেক যোগাযোগের ওয়ে আছে, সারা পৃথিবীটাই এখন হাতের মুঠোয়। সো এই সুযোগটা আমরা যাতে করে সবাই কাজে লাগাতে পারি, সেই চেষ্টাই আমরা করি। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আর আজকে শিক্ষার্থীদের যারা চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু আছে, আর সময় নিতে চাচ্ছি না, আপনাদের কাছ থেকে অল্প সময় চেয়েছিলাম। তো আজকে আমরা এই পর্যায়ে শেষ করব ইনশাআল্লাহ। দুর্দান্ত কিছু ক্লাস নিয়ে আমাদের শ্রদ্ধেয় শান্ত স্যার, ইনি কিন্তু আপনাদের আইসিটি বিষয়ের দুর্দান্ত ক্লাস নেবেন, ম্যাথেরও ক্লাস নেবেন। হ্যাঁ, এই সমস্যাগুলো নিয়ে স্যার হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। তো আপনারা অনেক ভালো ভালো কিছু সলিউশন পাবেন স্যারের কাছে গণিত এবং আইসিটি নিয়ে। তো পরবর্তী সময় ইনশাল্লাহ ক্লাস পাবেন, কেমন ক্লাস লাগে সেগুলো স্যারকে জানাবেন, কোন যা বুঝতে না পারলে সেটাও বলবেন, ভালো না লাগলে সেটাও বলবেন যে স্যার এই বাইনারি কনভার্সন তো আমি আরেক জায়গা থেকে এইভাবে শিখেছিলাম, সেখানে অনেক সহজভাবে শিখিয়েছিলেন, আপনি এত কঠিনভাবে শেখালেন কেন, এরকম সমালোচনা করবেন। হ্যাঁ, আমি যখন ইংলিশ ক্লাস নিব আমার ক্লাসে সমালোচনা করবেন। সবসময় সমালোচনাকে আমরা স্বাগত জানাই, যাতে করে এটাকে আমাদের কিন্তু আপনি উপকার করবেন, তখন আমরা নিজেদেরকে আরো রিকনস্ট্রাক্ট করবো। স্যার চিন্তা করবে তাহলে বাইনারি কনভার্সনটাকে আরেকটু কিভাবে সহজ করা যায়। আমি চিন্তা করবো যে না, তাহলে ইংলিশ লিটারেচার এইভাবে পড়ালে তো কঠিন মনে করছে শিক্ষার্থীরা, আমি রাত্রে আবার টেবিলে বসে যাবো, আবার পড়বো। এটাকে আমরা সবসময় স্বাগত জানাই। অনেকেই যেটা অন্য জায়গায় দেখেছি যে সে লাইভটাকে কেটে দেয়, তাকে ব্লক করে। আপনারা আমাদেরকে এরকম মানে নেগেটিভ, কিন্তু সেটা যেন গঠনমূলক হয়, আমি বারবারই বলি। হ্যাঁ, এরকম গঠনমূলক নেগেটিভ কমেন্ট আপনারা বেশি বেশি করে করেন আমাদেরকে নিয়ে, আমরাকে স্বাগত জানাই, কিন্তু আমাদের সাথে লেগে থাকেন। তা আজ এ পর্যন্তই। আবার ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে অন্য একটা লাইভে কথা হবে, ক্লাসে কথা হবে, দেখা হবে। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি স্যার, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। সালাউদ্দিন স্যার কিন্তু দুর্দান্ত ক্লাস নেয়। উনি শুধু যে ইংরেজির ক্লাসে নেয় তা না, আপনি তাকে ইংরেজিতে পাবেন, সাধারণ বিজ্ঞানে পাবেন, সাধারণ জ্ঞানে পাবেন, এবং ম্যাথমেটিক্সের সে দারুণ ক্লাস নিয়ে থাকেন। সুতরাং আমরা সে অপেক্ষায় থাকবো স্যারের কাছ থেকে, যাতে করে চমকপ্রদ ক্লাসগুলোকে আমরা সবাই একসাথে উপভোগ করতে পারি। সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। আবারও খুব দ্রুতই রূপান্তরের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ হবে, দেখা হবে, গল্প হবে, এবং পাশাপাশি গল্পের পাশাপাশি আমরা আমাদের
গুরুত্বপূর্ণ টপিকসগুলো থেকে কিভাবে ক্যারিয়ার বিল্ড আপ করা যায় সেই বিষয়গুলোকে আরো সুস্পষ্টভাবে আলোচনা হবে, যেখান থেকে আমরা আমাদের জ্ঞান গর্ভ নলেজটাকে সমৃদ্ধশীল করতে পারি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সালাউদ্দিন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আপনাকে একটা ধন্যবাদ সেশন আয়োজন স্যার। করার জন্য। আমরা ইনশাল্লাহ প্রায় এরকম সেশনে যুক্ত হব আর কি। ইনশাআল্লাহ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।